দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হয়নি বিমান ভাড়া। থমকে আছে আগামী বছরের হজ প্যাকেজ। ভাড়া কমতে পারে 24,000 টাকা। ইঙ্গিত ধর্মসচিবের। এজেন্সির অনিয়ম নিয়ন্ত্রণের তাগিদ। জুলাইয়ের প্রথম 18 দিনে দেশে এসেছে প্রায় 180 কোটি ডলারের প্রবাসী আয়। গত বছরের একই সময়ের তুলনায় 20.2% বেশি। ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ুর প্রভাবে বদলাচ্ছে মাছের গতিপথ। পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের আগ্রাসনে হুমকিতে বংশবিস্তার। টানা দাবদাহে পড়েছে ফুলকুড়ি। অতিবৃষ্টিতে ঝরেছে ফল। বিপর্যয়ের মুখে ঝালকাঠির পেয়ারা চাষ। দিশেহারা কৃষক। নানা পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। এবং ইউরোপের অর্থনৈতিক স্বার্থে নতুন বার্তা জার্মানি ফ্রান্সের। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে দুদেশ। কঠোর অবস্থানে চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এর সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিমান ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে থমকে গেছে 2027 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। ন্যায্য ভাড়া কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব বলছেন হজ ফ্লাইটের ব্যয় নির্ধারণ হতে পারে 1,30,000 টাকা। খরচ কমলে হাজের সংখ্যা বাড়বে বলে আশা হাবের। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে কমাতে হবে ব্যয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জন হজযাত্রীর, কিন্তু একাধিকবার রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েও পূরণ হয়নি সে কোটা। কারণ হিসেবে বারবার উঠে আসছে আকাশ ছোঁয়া বিমান ভাড়া। তথ্য বলছে সদ্য শেষ হওয়া হজ ফ্লাইটের ভাড়া ছিল যাত্রীপ্রতি 1,54,830 টাকা। বাংলাদেশ বিমান 2027 সালের জন্য দুদফা ভাড়া কমিয়ে প্রস্তাবনা দেয় 1,35,000 টাকার, কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি ছিল আরও কমানোর। এর মধ্যে সম্প্রতি হজ ফ্লাইটের ভাড়া 1 লাখের নিচে রেখে প্রস্তাবনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে সরকারি বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবে সময় সংবাদকে ধর্মসচিব জানান, আলোচনার পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী হজ প্যাকেজের লক্ষ্যে আগামী বছর বিমান ভাড়া কমবে প্রায় 24,000 টাকা। আমাদের হাতে হলো টোটাল খরচের 4 ভাগের 1 ভাগ। বিমান ভাড়াটা কমাতে পারলে কিছু কমে। ওনারা 1,42,000 টাকা চেয়েছিলেন, তারপরে 1,35,000 টাকা তো চিঠি দিয়েছেন, কিন্তু এটা এখনো চূড়ান্ত না। এই বিষয়ে তারা আশা করা যায় আর একটু কমবে। চলতি বছরও কোটার চেয়ে হজ যাত্রী কম ছিল প্রায় 50,000। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে ভাড়া কমলে পূরণ হবে হজ কোটা। 1,54,000 থেকে যদি কমে যায়, এখানে আমাদের অনেক হাজি বেড়ে যাবে এবং আমাদের কোটা ফিল আপ হবে। শুধু ফ্লাইটের ভাড়া নয়, নিয়ন্ত্রণে আনতে হবে এজেন্সিগুলোর অনিয়ম, বলছেন বিশেষজ্ঞরা। রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কে স্ট্রেংথেন করতে হবে। হাজি বান্ধব একটা করা সবসময় এটা মাথার মধ্যে থাকা উচিত। হজ ফ্লাইটের ভাড়া কমার সিদ্ধান্ত স্বস্তি দিলেও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী বছর সৌদি আরবে হাজিদের অন্যান্য ব্যয় বাড়বে প্রায় 1200 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিমান ভাড়া ও হজ প্যাকেজের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। জনাব ফরিদ আহমেদ মজুমদার, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনের সকল সম্মানিত কলাকুশলী এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম যে হজের কোটা ফুলফিল হচ্ছে না। এর প্রধান কারণ বলা হচ্ছে যে এই যে ভাড়া, তার উচ্চ ভাড়ার কারণে এই ফুলফিল হচ্ছে না এই কোটাটা। আপনার কাছে কি মনে হয়, আর অন্যান্য কি কারণ থাকতে পারে এর পেছনে? দেখেন, 2024 সাল থেকে আমাদের হজযাত্রী আশঙ্কাজনকভাবে আমাদের কমে যায়। এর আগের বছরগুলোতে আমাদের হজযাত্রীর সংখ্যা দ্বিগুণ তিনগুণও ছিল। আমাদের যে পরিমাণ কোটা ছিল 1,27,000, এর চেয়ে দেখা যেত যে 2 থেকে 2.5 লক্ষ হজযাত্রী আমাদের অপেক্ষামান থাকতো। তো এটি কমার পিছনে মূলত যেটি কাজ করেছে, এটি হচ্ছে হঠাৎ করে বিমান ভাড়াটা 1,40,000 থেকে 2023 সালে আপনি জানেন যে প্রায় 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। 2024 সালেও সেই ধারাটা অব্যাহত থাকে এবং রাজকীয় সৌদি সরকার থেকে সেখানকার ব্যয় বাবদ যে খরচটি 1,000 থেকে 1200 রিয়ালের খরচটি হতো, সেটি 1 লাখে প্রায় 5,000 রিয়ালে উন্নীত হয়, অর্থাৎ 4 টাইমস বেশি।
তো এই দুই দিকের এই ব্যয় বৃদ্ধির কারণে হজযাত্রীদের জন্য এটি কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল, এটি একটি কারণ। দ্বিতীয়ত আরেকটি কারণ হচ্ছে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করছেন। কিছু মধ্যস্বত্বভোগী সাধারণ মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে ওমরায় নিয়ে যাচ্ছেন। জি, হজ এবং ওমরা এক জিনিস নয়। জিনিস হজ একজন মুসলমানের জন্য একটা ফরজ ইবাদত, যার আর্থিকভাবে এবং শারীরিকভাবে যিনি সামর্থ্যবান তার জন্য। আর্থিক সচ্ছলতা থাকলে এই হজ করতে হবে। একজন ধর্মপ্রাণ মুসলমান যদি তিনি 1 কোটিবারও ওমরা পালন করেন, একবার হজ করার সমান হবেন না যদি তিনি হজ করার জন্য উপযুক্ত হন। জি। কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এটি যে আমরা আল্লাহর ঘর দেখতে 1,50,000 টাকা দিয়ে আমি আল্লাহর ঘর দেখতে পাচ্ছি, সেখানে 6-7 লক্ষ টাকা খরচ করে আমার হজ না করলেও হবে। সে কারণে আপনি দেখেন যে ওমরা যাত্রীর সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। গত বছর প্রায় 5 লক্ষ লোক এখান থেকে কিন্তু ওমরা পালন করেছে। জি। হজ যাত্রীর সংখ্যা ছিল এটা মাত্র 80,000-এর কাছাকাছি। একদিকে মানুষের আর্থিক সামর্থ্যের একটা বিষয় কাজ করেছে, আরেকদিকে মানুষের মধ্যে একটা ভুল ধারণা এবং ভুল প্রচারণা কাজ করছে। এটি গণমাধ্যম প্লাস আমাদের যারা ধর্মীয় আলেমোলামা আছেন তাদের দায়িত্ব সাধারণ মানুষের কাছে সঠিক মেসেজটি পৌঁছানো যে হজ এবং ওমরা দুটি একই জিনিস নয়। জি, একজন মানুষ ইচ্ছা করলে জীবনে অনেকবারই ওমরা পালন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একবার সামর্থ্যবান লোকদের জন্য হজ করা ফরজ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয়ভাবে। এই ক্ষেত্রে হাজিদের সংখ্যা কমার কারণে আমরা কারণগুলো জানলাম, কিন্তু আসলে কি কি করণীয়, এক্ষেত্রে পদক্ষেপগুলো কি হতে পারে যেন হাজিদের সংখ্যা বাড়ে? এখানে দুটি বিষয়, একটি হচ্ছে বাংলাদেশ পর্বের খরচটি কমিয়ে আনার চেষ্টা করা, দ্বিতীয়টি হচ্ছে রাজকীয় সৌদি সরকারের পর্বে যে খরচগুলো আছে সেগুলো কমানোর জন্য উদ্যোগ নেওয়া। এখানে বর্তমান যে সরকার, যে জনবান্ধব সরকার, আমরা সকলেই জানি এই সরকারের নির্বাচনী ইশতেহার ছিল এই সরকার জনবান্ধব এবং হজ বান্ধব, প্রবাসী বান্ধব একটি হজ বাস্তবায়ন করতে চান। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পর্বের খরচগুলো কমানোর জন্য, বিশেষ করে বিমান ভাড়া কমানোর জন্য, এবং মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়, মাননীয় বিমানমন্ত্রী সহ সকলেই এই লক্ষ্যে কাজ করছেন যাতে বাংলাদেশ পর্বের খরচটা কমিয়ে আনা যায়। পাশাপাশি আমরা প্রস্তাব করেছি, দেখেন বাংলাদেশ সরকার হজযাত্রীদের কথা বিবেচনা করে বাংলাদেশ পর্বের যে ট্যাক্সগুলো আছে সেগুলো কিন্তু ভর্তুকি দিচ্ছেন, মওকুফ করছেন। রাজকীয় সৌদি সরকারের যে খরচগুলো আমরা দেই বা করি সেখানে 60-70% ব্যাট দিতে হয় আমাদেরকে। আমরা অনুরোধ করেছি সরকারের তরফ থেকে যদি একটি যোগাযোগ করা হয় কূটনৈতিক চ্যানেলে বা আবেদন করা হয়। বাংলাদেশ যেহেতু একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এদেশের মানুষ সামর্থ্য না থাকলেও আবেগপ্রবণ, তারা হজ করতে চান, তাদের কথা বিবেচনা করে সৌদি সরকার যদি আমাদের ব্যাট ট্যাক্সটাও মওকুফ করে সেখানে আমাদের একটা বড় পরিমাণের খরচ কমে আসে। আমার মনে হয় দুই দিকে যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে বর্তমান সরকারের যে পলিসি সাশ্রয়ী হজ প্যাকেজ নির্ধারণ করা বা হজটা মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা, সেক্ষেত্রে আমার মনে হয় সম্ভব। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোর অবস্থান কি? এজেন্সিগুলো তো বলছে একটু কমাতে ভাড়া, তারা কি বলছে? দেখেন 2022 সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা। 2023 সালে কোনো রকম কারণ ছাড়া এই ভাড়াটি 2 লক্ষ টাকায় নির্ধারণ করা হয়, প্রায় 60,000 টাকা বেশি। এবং 2024 সালেও সে ধারাটা কিন্তু অব্যাহত থাকে। আমরা জুলাই বিপ্লবের পর আমরা যখন হাবের দায়িত্ব নিলাম, আমরা সরকারের সাথে এই বিষয়টি নিয়ে দর কষাকষি করে 2025 সাল থেকে কিন্তু আমরা এটি কমিয়ে আনছি। 2025 সালে হজযাত্রীদের বিমান ভাড়া 2 লক্ষ থেকে কমে 1,67,000 টাকা নির্ধারণ করা হয় এবং 2026 সালে এটি ছিল 1,54,830 টাকা। এই বছরও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় সহ আমরা সকলে মিলে চেষ্টা করছি এটি আরও কমিয়ে আনতে। আমরা আশা করি এবছর বিমান ভাড়া আরও কমে আসবে। এবছর 1,30,000 টাকা হতে পারে বিমান ভাড়া। দেখেন আমরা এই বিষয়টি এখনো সরকারের তরফ থেকে, বিমান মন্ত্রণালয়ের তরফ থেকে লিখিতভাবে জানানো হয়নি, এটি আলোচনা হয়েছে। আমরা আশা করছি এটি জনগণের কথা চিন্তা করে ভাড়াটি যাতে সবার জন্য গ্রহণযোগ্য হয় সেরকম একটি ভাড়া নির্ধারিত। আরেকটা বিষয় হচ্ছে বিমান ভাড়া এখনো ঠিকভাবে নির্ধারিত না হওয়ার কারণে কিন্তু পিছিয়ে পড়ছে এই প্যাকেজ ঘোষণার বিষয়টি, হজ প্যাকেজ ঘোষণার বিষয়টি। হ্যাঁ, এটি আমরা সকলেই জানি যে হজ প্যাকেজটি ঘোষণা করার কথা ছিল 2-3 দিন আগে। যেহেতু বিমান ভাড়াটি সম্পর্কে এখনও বিমান মন্ত্রণালয় থেকে লিখিত কোনো কিছু পাওয়া যায়নি, সে কারণে এই প্যাকেজ ঘোষণাটি বিলম্বিত হচ্ছে। এদিকে রাজকীয় সৌদি সরকারের যে হজ নীতিমালা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হজের কার্যক্রমগুলো অনেক এগিয়ে আসছে। আগে যেখানে রমজান পর্যন্ত আমরা হজের নিবন্ধন থেকে শুরু করে সকল কাজ করার সুযোগ আমাদের ছিল,
এই বছর কিন্তু 26শে সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে এবং নিবন্ধন এই মুহূর্তে যদি আমরা শুরু করতে না পারি তাহলে যথাসময়ে আমাদের হজযাত্রী নিবন্ধন করাটা একটা চ্যালেঞ্জিং হবে। কারণ আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে আমরা হজে যাব, হজের 2-3 মাস আগে আমি হজের জন্য নিবন্ধন করব, টাকা পয়সা লেনদেন করব। কিন্তু সৌদি সরকার সেই জায়গাতে নাই। সৌদি সরকার কিন্তু এই কার্যক্রমগুলো সারা পৃথিবীর জন্যই, সারা বিশ্বের জন্য যে সকল দেশ থেকে হজযাত্রীরা আসেন তাদের জন্য এই সময়সীমাটা কিন্তু অনেক আগে নির্ধারণ করেছেন এবং তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন বা যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী আমাদেরকে চলতে হয় এবং 26শে সেপ্টেম্বরের ভিতর যদি নিবন্ধন করা সম্ভব না হয় তাহলে আমাদের হজযাত্রীরা কিন্তু এবছর যাওয়া থেকে বিরত থাকতে হবে, তারা বাদ পড়বে হজযাত্রা থেকে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজ প্যাকেজটা ঘোষণা করা জরুরি। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সেই সিদ্ধান্তটি আসবে এবং আমরা খুব দ্রুত আমরা হজ প্যাকেজ ঘোষণা করতে পারবো। আচ্ছা, সামনের বছর কি ভাড়া কমতে পারে কিনা, বিমান ভাড়া? এটি যেহেতু ধারাবাহিকভাবে কমছেন এবং সরকার এ লক্ষ্যে কাজ করছেন এবং এয়ারলাইন্সগুলো যে পলিসিগত বিষয়গুলো ছিল, ডেডিকেটেড হজ ফ্লাইট বা এক পথে হজযাত্রী নিয়ে এসে আরেক পথে খালি আসা, সেক্ষেত্রে সরকারও বিবেচনা করছেন যে এই ফ্লাইটগুলো খালি না এনে সেখানে অন্য যাত্রী যদি এনে হজযাত্রীদের বিমান ভাড়াটা যদি কমানোর সুযোগ থাকে, সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে এবং এয়ারলাইন্সগুলো সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা, ভাড়া যে 1,30,000 টাকা হতে পারে, এক্ষেত্রে আপনার যৌক্তিকতা কি মনে হয়, যে যৌক্তিকতা আছে কিনা এই ভাড়ার পেছনে? দেখেন, আমরা যদি আগের বিষয়টা বিবেচনা করি, যখন বিমান ভাড়া 2 লক্ষ টাকা ছিল তখন ডলারের মূল্য ছিল 100 টাকা, এখন ডলারের মূল্য কিন্তু 125 টাকা। সেই কারণেই এখন বিমান ভাড়া হওয়ার কথা ছিল 2,50,000 টাকা। আমাদের প্রচেষ্টা এবং সরকারের প্রচেষ্টা এখন সেটি 1 লক্ষ টাকার থেকেও কমে আসছে। এটি আমি মনে করি এই দেশের হজযাত্রীদের জন্য অত্যন্ত সুখবর, একটি ভালো জিনিস। বিশেষ করে বর্তমানে জনবান্ধব সরকার অনেক বেশি আন্তরিক হজের বিষয়ে। আমরা আশা করছি আগের তুলনায় হজ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভবিষ্যতের হজগুলো আরও সুন্দর হবে, আরও সাশ্রয়ী হবে। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে ব্যাপকভাবে তাদের এই ফরজ ইবাদতটা করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছেন, আমরাও সরকারকে সহযোগিতা করছি। সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা আশা করি সামনে ভাড়া আরও কমবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বছরের হজ অর্থাৎ 2026 সালের হজটি অনেক সুন্দর ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সার্বিকভাবে সবসময় তদারকি করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী আছেন, তিনি নিরলসভাবে কষ্ট করেছেন এবং রাত জেগে থেকে উনি হজযাত্রীদের সেবা দিয়েছেন, হজযাত্রীদের ভালো সেবা নিশ্চিত করেছেন। এটি নিখুঁত একটি সুন্দর হজ ব্যবস্থাপনা 2026 সালে ছিল এবং সুন্দর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের যে মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী আছে তাদের থেকে বেরিয়ে আসা দরকার। সেই লক্ষ্যে আগামী 30 এবং 31শে জুলাই আমরা শ্রীমতী সম্মেলনে একটা আমরা হজ ওমরা মেলা করছি। আমরা আশা করছি সকলে এটাতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব ফরিদ আহমেদ মজুমদার। পবিত্র হজ ও উমরাহ পালনে মুসল্লিদের ইবাদত আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে এখন তাওয়াফ ও সাইয়ের বিভিন্ন স্থানের রিয়েল টাইম ভিড়ের তথ্য জানা যাচ্ছে, ফলে মুসল্লিরা কম ভিড়ের পথ বেছে নিয়ে নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে পাওয়া যাচ্ছে এই সেবা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি ছুটে আসেন ইসলাম ধর্মের পবিত্রতম 2 নগরী মক্কা ও মদিনায়। বিশেষ করে হজ ও উমরা মৌসুমে মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি কয়েক গুণ বেড়ে যায়। বিপুল এই জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে চালু হয়েছে নতুন ডিজিটাল ভিড় পর্যবেক্ষণ সেবা। নতুন এই প্ল্যাটফর্মে তাওয়াফ ও সাইর প্রতিটি নির্ধারিত এলাকায় রিয়েল টাইমে ভিড়ের পরিস্থিতি দেখা যাচ্ছে। কোন পথে ভিড় কম, কোথাও অপেক্ষাকৃত বেশি চাপ, এসব তথ্যের পাশাপাশি মুসল্লিদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে। ফলে ইবাদতকারীরা সহজেই নিজের জন্য উপযুক্ত সময় ও পথ বেছে নিতে পারছেন। মক্কা এবং মদিনায় হজ উমরার সময় অনেক প্রচণ্ড ভিড় থাকে, এখন উমরাতে অনেক প্রচণ্ড ভিড়। এই জন্য সৌদি সরকার যাতে ভিড় না হয়, মানুষের জন্য কষ্ট না হয়, বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ এই উদ্যোগগুলি কার্যকর হলে
ইনশাল্লাহ আশা করা যায় উমরা করা মানুষের জন্য অনেকটাই সহজ হবে। হাজিদের জন্য যে কিউআর কোড সিস্টেমটা করছে, ওই কিউআর কোড সিস্টেমে তারা আগাম জানতে পারবে কোন রাস্তায় কোন দিকে জ্যাম আছে, কোন দিকে জ্যাম নেই, বা সহজে যাওয়া যাবে। এতে করে ওদের হজ পালনটা সহজ হবে, সুন্দর হবে। মুসল্লিরা শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই মোবাইল ফোনে এই সেবা ব্যবহার করতে পারবেন। তথ্য নিয়মিত হালনাগাদ হওয়ায় ভিড় এড়িয়ে নিরাপদে চলাচল করা আরও সহজ হবে। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তির মাধ্যমে ভিড় ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং ইবাদতের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করাই এই উদ্যোগের লক্ষ্য। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইবাদতকারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রযুক্তি নির্ভর উদ্যোগ বাড়ানো হবে। তাদের আশা, নতুন এই ডিজিটাল ব্যবস্থা হজ ও ওমরা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর করে তুলবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কর সঠিকভাবে আদায় ও জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর অঞ্চলে বিশেষ দল এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। বলা হয়, আয়কর আইন 2023 এর ধারা 147 অনুযায়ী কর্মকর্তারা উৎসে কর কর্তন সংক্রান্ত তথ্য যাচাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করতে পারবেন। এছাড়া যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন কর্মকর্তারা। এ সময় হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ সহ অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা ও তলব এবং সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে রাখার ক্ষমতা দেওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। চলতি মাসের 18 দিনে দেশে রেমিটেন্স এসেছে $179.80 যা গত বছরের একই সময়ের তুলনায় 20.2% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদে এ তথ্য জানানো হয়। গত বছরের জুলাইয়ের 18 দিনে দেশে $149.60 প্রবাসী আয় এসেছিল। কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে, 16 থেকে 18 জুলাই এই 3 দিনেই দেশে $16.10 প্রবাসী আয় এসেছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দরে ছাউনিযুক্ত ইয়ার্ড স্বল্পতায় বৃষ্টির পানিতে ভিজে মান নষ্ট হচ্ছে আমদানি করা পণ্যের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পিছনের ছবি প্রথম দর্শনে মনে হতে পারে একটি জলাশয়, তবে বাস্তবতা কয়েকদিন আগেও এখানে ভারত থেকে রেলে যে সমস্ত পণ্য আমদানি হতো, সেই পণ্য খালাসের জন্য বাংলাদেশি ট্রাক পার্কিং করা হতো। তবে বন্দরে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এলেই ব্যবসায়ীদের এই ভোগান্তি হয়। ফলে আমদানি এবং রপ্তানি পণ্য খালাসে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের তথ্য বলছে 87.68 একর জায়গার উপর এই বেনাপোল স্থল বন্দরটি স্থাপিত। বন্দরের আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 50,000 থেকে 60,000 মেট্রিক টন। তবে এখানে সবসময় পণ্য থাকে 1 লাখ থেকে শুরু করে কখনো কখনো 1.5 লাখ মেট্রিক টনের মতো। বন্দরের চাহিদা মতো জায়গা না থাকায় কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী রাখা হয়। ফলে বৃষ্টিতে ভেজে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি কিন্তু পণ্য চুরিরও অভিযোগ রয়েছে। এছাড়া বৃষ্টির
দীর্ঘ হলে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টির পানি বন্দরে বিভিন্ন শেড এবং এয়ার মধ্যে প্রবেশ করে আমদানি পণ্য ভিজে কিন্তু মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। দীর্ঘদিনের এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা বিভিন্ন সময় বন্দর কর্তৃপক্ষকে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা চালু করার দাবি জানালেও কিন্তু আজ পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো সমাধান করেনি। ফলে প্রতি বছর কিন্তু এই বর্ষা মৌসুম আসলে এই আমদানি পণ্য খালাস এবং রক্ষণাবেক্ষণে কিন্তু মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা ছাড়া কোনোভাবে এই পানি নিষ্কাশন সম্ভব নয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। প্রতি বছরে বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু সরকারের রাজস্ব দেওয়া হয়েছে। তবে এই আমদানি এবং রপ্তানি পণ্য রক্ষণাবেক্ষণের যে পরিমাণ সুযোগ সুবিধা বা অবকাঠামো উন্নয়ন দরকার, সেই অবকাঠামো কিন্তু আজও বেনাপোল স্থলবন্দরে গড়ে ওঠেনি বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্ষা মৌসুম এলে পানি নিষ্কাশন না থাকায় যে বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য। দর্শক, এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আজ সূচকগুলো সবগুলোই নিম্নমুখী প্রবণতায় রয়েছে। আজ ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক কিন্তু 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,832 পয়েন্টে, এবং ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক কিন্তু 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,191 পয়েন্টে, এবং ডিএস30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক কিন্তু 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,198 পয়েন্টে। এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 118টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, কমেছে 198টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ারের দাম। এবং আজ কিন্তু টোটাল লেনদেন হয়েছে 143 কোটি টাকার কিছুটা বেশি। এবং আমরা যদি আজ দেখতে চলে যাই যে শীর্ষ 20 অবস্থানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি মালেক স্পিনিং মিলস পিএলসি। মালেক স্পিনিং মিলস পিএলসি এর প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 46 টাকা 50 পয়সা দরে, এবং এর সর্বোচ্চ মূল্য কিন্তু উঠেছিল 46 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 44 টাকা 30 পয়সা, এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল 44 টাকা 60 পয়সা দরে। এবং দ্বিতীয় অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি টেকনো ড্রাগস লিমিটেড। টেকনো ড্রাগস লিমিটেডের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 49 টাকা 60 পয়সা দরে, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 49 টাকা 70 পয়সা, সর্বনিম্ন দাম ছিল 46 টাকা 90 পয়সা, এবং গতকাল বিক্রি হয়েছিল এর প্রতিটি শেয়ার 48 টাকা 50 পয়সা দরে। এবং তৃতীয় অবস্থানে যে কোম্পানিটি রয়েছে আমরা দেখে নিচ্ছি। তৃতীয় অবস্থানে রয়েছে যে কোম্পানিটি সেটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 122 টাকা 20 পয়সা দরে, 124 টাকা 80 পয়সা উঠেছিল এর সর্বোচ্চ দাম, এবং সর্বনিম্ন দাম ছিল 120 টাকা 50 পয়সা, এবং গতকাল কিন্তু 124 টাকা 70 পয়সা দরে এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে। এবং আজ কিন্তু টোটাল লেনদেন করেছে 11 কোটি টাকার কিছুটা বেশি এই কোম্পানিটি। এবং চতুর্থ অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, এবং পঞ্চম অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি জেনেক্স ইনফোসিস পিএলসি। দর্শক, এই ছিল আমার কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। নিষেধাজ্ঞা শেষ হয়েছে প্রায় 1.5 মাস আগে। এখন ভরা মৌসুমেও নদী কিংবা সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ফলে বরিশালের মাছের আড়তগুলোতে দেখা দিয়েছে তীব্র ইলিশ সংকট। লোকসানে গত 2 বছরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অন্তত 40 জন আড়তদার। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করছে। সুবন হাসানের ছবিতে অপূর্ব পরিপথ। ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলেও মিলছে না একটিও ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় 1.5 মাস পার হলেও জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।
নিরাপদ প্রজনন এবং জাটকা সংরক্ষণের জন্য সরকার বছরে 2 দফায় বিভিন্ন মেয়াদে 10 মাসেরও বেশি সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞা কাজে না আসায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জেলেদের। তালপুরি তলায় যায় জাল লইয়ে কিন্তু মাছ টাছ কোনো কোথাও পাইতেছি না। যারা সমুদ্রে ছিল তাদের অবস্থা ভালো না, ইলিশের একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় না। কোনো মাছ তো নাই, কোনো ছোট গুড়া কারা কোনো টোটাল মাছ নাই। আমরা গেলে জালিয়া আরো তেল বেল কিনে আরো দেনে বানিয়ে দেয়। নদীয়ার সাগরের ইলিশের চরম হাহাকার এখন চেপে বসেছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। ভরা মৌসুমে যেখানে ইলিশ কানায় কানায় পূর্ণ থাকার কথা মোকামটির, সেখানে এখন ব্যস্ততাহীন সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। আগে প্রতিদিন গড়ে অন্তত 150 মণ ইলিশ আসলেও এখন তা নেমেছে মাত্র 30 মণে। 700-800 গ্রামের মাছ এখন 98-1 লাখ টাকা মন কেনা লাগে। কেজির মাছ 1 লাখ 8-10-12 হাজার টাকা মন কেনা লাগে কেজির মাছ। মানে নদীতে কোনো মাছই নেই। 1.5 মাস অভিযান শেষ হয়ে গেছে, এখন ইলিশ মাছের হাহাকার, ইলিশ মাছ নাই। সময়কালে ইলিশ মাছের জ্বালায় আমরা বাসায় ভাতও খাই যেতে পারি নাই। সারা দিনটা 24 ঘন্টা মাছ আইসে মাপছি বেচছি, কিন্তু এখন বর্তমানে আমাদের বরিশালে ইলিশ মাছ নাই। ছোট মাছ ধরতে ধরতে এক সময় তো বড় মাছগুলোর বড় হবে না, তাহলে ইলিশটা আসবে কোথা থেকে? দিন দিন সংকট বাড়তিয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ সম্পদ রক্ষায় কাজ করার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাগরের সাথে নদীর যে কানেকশন, এই মোহনা অঞ্চলটাতে নদীর নাব্যতা কমে যাওয়া, অনেক ডুবোচর সেখানে তৈরি হয়ে গিয়েছে। তো মাছ যখন মাইগ্রেট করে মিষ্টি পানি থেকে সাগর অথবা সাগর থেকে মিষ্টি পানি, তারা নর্মালি জানে যে ডিম ছাড়ার জন্য তারা মিষ্টি পানিতে আসে, তো তখন সেটা তাদের মাইগ্রেশনটা বাধাগ্রস্ত হচ্ছে, তারা ফ্রিলি মুভ করতে পারছে না। আমাদের বরিশাল অঞ্চলের সবগুলো নদীর অবস্থা একই রকম। মৎস্য আড়তদার সমিতির তথ্য মতে গত 2 বছরে বরিশালে পাইকারি ইলিশ ব্যবসায়ীর সংখ্যা কমেছে অন্তত 40 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় বাণিজ্য। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ছড়িয়ে পড়েছে পটুয়াখালী উপকূলের নদ নদী ও খালবিলে। এতে মাছের বংশবিস্তার মারাত্মক হুমকিতে পড়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তৌকিব প্যাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। নদীর স্রোতের মুখে সারি সারি বসানো হয়েছে গোলাকার লম্বা জাল। স্থানীয়দের কাছে এটি পরিচিত চায়না দুয়ারি নামে। জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা মাছ কিংবা জলজ প্রাণী একবার এ জালের ভেতর ঢুকলে আর বের হওয়ার সুযোগ থাকে না। বড় মাছের পাশাপাশি আটকা পড়ে রেণু ও পোনা মাছও। ফলে অকালেই ধ্বংস হচ্ছে ভবিষ্যতের মৎস্য সম্পদ। শুধু নদী নয়, পটুয়াখালীর উপকূলের খাল বিলেও দ্রুত ছড়িয়ে পড়েছে ধ্বংসাত্মক এ জালের ব্যবহার। শুধু মাছ নয়, জালের ফাঁসে আটকা পড়ে নানা জলজ প্রাণী। এতে ধ্বংস হচ্ছে জলজ উদ্ভিদ এবং পানির স্বাভাবিক খাদ্য শৃঙ্খল। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ায় অনেক জেলে ঝুঁকছেন এ জাল ব্যবহারের দিকে। বিলে টাই হোলটাই কিন্তু ভাই তোমার হোলটাই মধ্যে কিছু নাই, কিছু নাই, সব ধ্বংস করে আলিছে। অনেক ধরনের মাছ ক্ষতি করে, চিংড়ি মাছের গুঁড়ো, আবার ইলিশ মাছের সাবলিগুলো আছে। চায়না জাল যদি বন্ধ না করে তাহলে নদীতে 2-5 বছরের থেকে মাছ ধরার কোনো আশা করা যাবে না। স্থানীয়দের অভিযোগ, আগের মতো নদীতে মিলছে না মাছ। ডিম ছাড়ার আগেই কিংবা বড় হওয়ার আগেই বেশিরভাগ মাছ শিকার হচ্ছে। জালগুলো যারা তৈরি করে তাদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেয়। ছোট ছোট পোনার ছাওটাও যারা ডিম পাইরা বড় হইতে পারে না, গরিব বাঁচবে কোনো মাছ খেয়ে বাঁচতে পারে না। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন চায়না দুয়ারি জালের কারণে পুরো জলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতন করাও জরুরি। এটার জন্য নানা ধরনের অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে এই জালটা যে পাচ্ছে সে সমাজের ক্ষতি করছে, সে মানুষের ক্ষতি করছে। মৎস্য বিভাগ বলছে নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও ধ্বংস করা হলেও চাহিদা কমছে না। প্রশাসনের নজর এড়িয়ে নদীর বিভিন্ন স্থানে এখনো ব্যবহার হচ্ছে এসব জাল। চায়না দুয়ারি জালের ব্যবহার হয়ে থাকে, সেখানে মৎস্য অধিদপ্তর প্রশাসনকে সাথে নিয়ে সবসময় তৎপর আছে এবং সবসময় অভিযান পরিচালনা করে থাকে। সাধারণত 50 থেকে 100 ফুট দীর্ঘ এবং 1 থেকে 1.5 ফুট চওড়া এ জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে পানি ছাড়া প্রায় কোনো কিছুই বের হতে পারে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। টানা দাবদাহে পড়েছে পেয়ারার ফুলকুড়ি।
আবার অতিবৃষ্টিতে ঝরে গেছে ছোট ছোট ফল। ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা ঝালকাঠির কৃষক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উল্লেখ করে কৃষি বিভাগ সেচ সহ বিভিন্ন ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। দেশি জাতের পেয়ারা চাষে ঝালকাঠির খ্যাতি দেশজুড়ে। অগণিত কৃষক পরিবারের প্রধান আয়ের মাধ্যমও পেয়ারা চাষ। মৌসুমের শুরুতে গাছে গাছে ফুল কুড়িতে ছেয়ে গেলেও লাগাতার তীব্র খরায় তা ঝরে পড়ছে। রোদে শুকিয়ে পেয়ারার আকার ছোট হওয়ার পাশাপাশি কালো কালো ছিট পড়া রোগ দেখা দেয়। ভারী বৃষ্টিতে ঝরে পড়েছে পেয়ারা গুটি, ধরছে পচনসহ রোগ ব্যাধিও। মধ্য জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পেয়ারা মৌসুমের শুরুতে ভালো উৎপাদন চোখে না পড়ায় শঙ্কায় উদ্যোক্তারা। ঋণ করে পুঁজি সংগ্রহ করছেন যারা, তাদের যেন মরার উপর খরার ঘা। আমি বেশ মানে এক মন পেয়ারা 500 বা 400 টাকা, তাকে দিতে হবে 700-800 টাকা, যার জন্য এই পেয়ারা কেউ কিনতেও চায় না, আর আমরা কাজের লোকও পাচ্ছি না। চৈত্র মাসে প্রচণ্ড খরা, এই খরার কারণে ফলনের অবস্থা খুবই খারাপ। পেয়ারা যখন ফুল আসছে তখন বৃষ্টি দরকার ছিল, কিন্তু বৃষ্টি তখন হয়নি। না হওয়ানে আমাদের পেয়ারা অনেক ঝরে গেছে। পেয়ারা তিলা তিলা পরে ওই পেয়ারা বিক্রি হয় না, এই জন্য চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে আছে। কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে তীব্র দাবদাহের পর এমন অতিবৃষ্টি। তবে এ অবস্থায় গাছের গোড়ায় বেশি করে সেচ ও বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি কর্মকর্তার। নির্দিষ্ট সময় পর পর ফল গাছে আমাদের কিছু পালাইনাশক স্প্রে করতে হয়, সেটি করলে সাধারণত আমাদের পেয়ারায় পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণটা অনেকটা কমে যায়। এই বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন গ্রুপ মিটিংয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে, আর ফলটি চাষে জড়িত প্রায় 5000 কৃষক পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। সময় বাণিজ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংপো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গিলবার্ট এফ হোংপো বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে এডিবির নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এডিবি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। একইভাবে এডিবি কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ারও অনুরোধ করে না। সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে পাওয়া তথ্যে দেখা গেছে প্রতারকরা এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করছে। বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করল দ্য গ্র্যান্ডিয়র এবং প্লেফিনিটি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই দুটি ভিন্ন ধর্মী উদ্যোগ পরিবার, বন্ধু, সহকর্মী এবং সব বয়সী দর্শনার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন যেখানে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ এবং উৎকৃষ্ট সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা।
আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস ৪৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে ৪ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে ৪৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এ সময় আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ৪৫ বছরের অর্জন, দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ প্লাম্বিং সমাধান নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। ৪৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বাড়ছে, লিড ও অ্যালুমিনিয়ামের দামও, নিম্নমুখী টিনের দাম। অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়া ও জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় বিশ্ববাজারে বাড়ছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম। সপ্তাহ ব্যবধানে দাম ৮.২০% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $৬33। ব্যাটারির চাহিদা বাড়ার পাশাপাশি সরবরাহ সংকট থাকায় সপ্তাহ ব্যবধানে লিডের দাম 0.83% বেড়েছে, তবে মাস ব্যবধানে কমেছে 4.13%। উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি চাহিদা বাড়ায় সপ্তাহ ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি 0.58% বেড়ে হয়েছে $৩,১৬৪, তবে মাস ব্যবধানে কমেছে 1.46%। উৎপাদন খাতে মন্দা ও চীনে আমদানি কমায় নিম্নমুখী টিনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 0.92% কমে নেমেছে $৫৩,১৫৬। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন বার্তা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুদেশের নেতা। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় জার্মানি ও ফ্রান্স। শুক্রবার যৌথ মন্ত্রিসভা বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক। ম্যাক্রো বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অবমূল্যায়িত ইউয়ানের কারণে ইউরোপের বাজার ও শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। চীনের সঙ্গে এমন বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকতে পারে না, আবার একই সঙ্গে ইউরোর তুলনায় রেনমিনবির মূল্য এতটা কমও থাকতে পারে না। এটি মোটেও টেকসই নয়। তবে সমালোচনার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তার মতে, প্রতিযোগিতা থাকলেও আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এর আগে দুই নেতা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে জার্মানির সঙ্গে সহযোগিতার প্রস্তাবও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের প্রতিরক্ষা অঙ্গীকার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বছরের শুরুতে যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে যাওয়ায় দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, এই বৈঠককে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হয়নি বিমান ভাড়া। থমকে আছে আগামী বছরের হজ প্যাকেজ, ভাড়া কমতে পারে 24,000 টাকা, ইঙ্গিত ধর্মসচিবের। এজেন্সির অনিয়ম নিয়ন্ত্রণের তাগিদ। জুলাইয়ের প্রথম 18 দিনে দেশে এসেছে প্রায় $180 কোটি প্রবাসী আয়, গত বছরের একই সময়ের তুলনায় 20.2% বেশি। এবং ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ুর প্রভাবে বদলাচ্ছে মাছের গতিপথ। পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের আগ্রাসনে হুমকিতে বংশবিস্তার। এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাবিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।